গাড়িতে চলো। এনি হাও হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। ডিরেক্টর কার স্টার্ট করো। ওকে স্যার। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো গো। ও আমার দিদি গো। পড়লা মরার কান্নাটা বন্ধ কর। যে আমার যা বাস যাবার তা তো গেলই। বাস গেল মানে? আমার কয়েক লক্ষ টাকা হাত ছাড়া হয়ে গেল রে পড়লা। আজকের এই সুসময়ের কথাটা ভেবে প্রতীক্ষার জীবনের অতীতটাকে আমার বেইমানি ডাস্টারে মুছে দিয়েছিলাম। চৌধুরী বাবু, ওইসব ঢঙ্গের কথাবার্তা আমি বাবু বুঝি না। হয় সোজা বাংলায় বললে বলো, আর না হলে আমাকে বাবু বলো না। হ্যাঁ, আসলে কি জানিস পড়লা, প্রতীক্ষার লাইফ হিস্ট্রিটা অনেক বড়। তাই আজ রাতে আমি তোকে সব শোনাবো। কিন্তু আমি ভাবছি প্রতীক্ষা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে না ফিরে তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে রে পড়লা। তার মানে প্রতীক্ষাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। কে আবার এই সময় ডিস্টার্ব করছে? আমি কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তার লস্টিদার বলছি। হ্যালো, ইয়েস, আমি নিশিকান্ত চৌধুরী স্পিকিং। কোন রকমে এই নাম্বারটা লিখে জানিয়েছে। নাম্বারটা রেজিস্ট্রেশনে পেলাম। কেন স্যার প্যাসেন্ট নামটি বলেনি? নামটা বলতে চেষ্টা করো, বলতে গিয়ে এক্সপায়ার করেছেন। I am sorry মিস্টার চৌধুরী, যদি ওনার ডেড বডি নিতে চান তাহলে সমস্ত নথি হাজির করে 8 ঘন্টার মধ্যে হাসপাতালে যোগাযোগ করুন। গেল যা বলি, ফলটা কানে নিয়ে এমন ওঠল চাষা করছেন গো বাবু। বলি হলোটা কি, কিছু বলবে কি না? আমার চরম সর্বনাশ হয়ে গেছে রে পড়লা। তার মানে তোর প্রতীক্ষা দি মারা গেছে। আমার পত্রিকা দিদি গো, ও আমার দিদি গো, তুমি আমার কি সর্বনাশ করলে গো। ও দিদি গো, তুমি আমাদের কি সর্বনাশ করলে গো। ও দিদি গো, তুমি আমাদের কি সর্বনাশ করলে দিদি গো। কি ব্যাপার চৌধুরী সাহেব? हमारा बिजनेस पार्टनर डायरेक्टर कोई बात ना और छोड़ के चला गया। ও আমাদের কি সর্বনাশ হয়ে গেল। अरे एक पटला बेटा এমন ভাবে কান্না করছিস কেন রে? বলি কাঁদছি কি আর সাথে গো, আমার বড় মনের দুঃখে গো। কত কষ্ট করে আমি অভিনয় শিখেছিলাম গো, আমি হিজড়ে স্পেশালিস্ট ছিলাম গো। তাই আমার ইচ্ছে ছিল বড় পর্দায় আমি চাষ পাবো গো। लेकिन क्या हुआ? আমাদের ওই সর্বনাশী মাগে আমাদের সকলকে ছেড়ে চলে গেল গো। হোয়াট? হ্যাঁ স্যার জি, প্রতীক্ষার জীবনে অঙ্কগুলোকে এলোমেলো করে দিয়ে প্রতীক্ষাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু না, মৃত সন্তানকে বুকে আঁকড়ে রেখে মনকে ভরাক্রান্ত করে কোনো লাভ নেই। চৌধুরী সাহেব, আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। তাই প্রতীক্ষার মৃত দেহটা হাসপাতাল থেকে আনতে যাওয়ার মতো মূর্খ আমি নই। কিন্তু প্রতীক্ষা দেবী লাশ বেওয়ারিশ হয়ে ঠান্ডা ঘরে পচবে, আর আমি শুরু করব আমার
নতুন খেলা। এ খেলার আসল খুঁটি হবে আমার অনেক আকাঙ্ক্ষিত দলন ইয়েস দলন। মেয়ে তো নয়, যেন একটা জ্বলন্ত আগুনের ঢেলা। আর ওই আগুনের ঢেলাটা কবজা করার জন্য আমার মনকে ওই বাড়িতে বো করে পাঠিয়েছি। তাই এনিহাউ দলনকে আমার চাই। বড়বাবু, ও বড়বাবু, বড়বাবু, আমি তোমার দোলন। তুমি কতদিন আমার কাছ থেকে দূরে সরে আছো, আমার বুঝি কষ্ট হয় না? বড়বাবু, ও বড়বাবু, আমাকে দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ বড়বাবু? দলন তুমি? আমি যে তোমার বড়বাবু, আমার এই দেহ মন আমার কাছে তোমার কাছে যে বাধা পড়ে আছে বড়বাবু। তাই তো শত চেষ্টা করলেও এই মন আমি কাউকে দিতে পারবো না বড়বাবু। তুমিও বিশ্বাস করো দলন, বাধ্য হয়ে রাখিকে আমি বিয়ে করে স্ত্রীর শিক্ষিত দিলেও মন আমার মনের মধ্যে বিরাজ করছো শুধু তুমি আর আমি। বড়বাবু, দলন, আমার দলন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চলে যাবে, আমার ঘুমন্ত মনটাকে জাগিয়ে তুলে স্বপ্নের মধ্যে দেখা দিলে, দলন দলন। তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। এতই যদি ওই ভিখারির বাচ্চা শরীরে পেতে তোমার লাভ, তাহলে আমাকে বিয়ে করে কেন তুমি আমার লাইফটাকে স্পয়েল করে দিলে? কেন বলো, কেন? আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম ওই শয়তানিটা তোমাকে গলা টিপে মারতে চাইছিল,
তাই নিজেকে ঠিক রাখতে না পেরে ওই নাম ধরে চিৎকার করেছিলাম। সত্যি বলছো তুমি বিজয়, সত্যি বলছো? সত্যি সত্যি বিশ্বাস করো রাখি, আমার মর্মই জীবনে প্রথম প্রেমের জোয়ার এনে দিয়েছো শুধু তুমি। তাই আমার জীবনে জ্ঞান জ্ঞান শুধুই তুমি। আমি ভুল করে তোমাকে আঘাত করে দিয়েছি, আর তার জন্য তুমি আমাকে তুমি আমার গাড়ি চড় বেড়েছো বলে আমি এতটুকু দুঃখ পাইনি রাখি। কারণ কারণ তোমার হাতের পরশ আমার কাছে অমৃতের সমান। বিজয়, বিজয় মাই ডার্লিং, মনের দরজা খুলে দিলাম, বাইরে দেখো না তুমি আর, চলে এসো প্রাণের দ্বারে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের দ্বারে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও ঝড় ঝড় ধরণী দূর করো ভাই, হে প্রেম ও তব ঝড় ঝড় ধরণী দূর করো ভাই, হে ঠাকুর, ওগো দয়াল ঠাকুর, তুমি আছো দয়াময়, তুমি আছো, তুমি নিশ্চয় আছো, তা না হলে তোমার অপার শেষ করুণায় আমার হাতের শাখা শীতের সিঁদুর
তুমি রক্ষা করেছো ঠাকুর। তাই আমি যতদিন বাঁচবো আমি শুধু সারা জীবন তোমার সেবা দাসী হয়ে থাকবো। তোমার এগুলো আপনি একটু বার করে রাখুন, অনেকক্ষণ এর মধ্যে আছে, না হলে মরে যাবে। কিন্তু কি আছে এতে? দুপুরে ঘুরতে ঘুরতেই চরক টাকা দিয়েই গেলাম, দেখি মাছের খালেই মাছ ধরছে কতগুলো জেলে বউ। গিয়ে দেখি চিংড়ি মাছ আর মাগুর লাফাচ্ছে ওদের হাড়িতে। তাই ভাবলাম ভূমিতে তো একটু আধটু খাওয়া প্রয়োজন, তাই আচ্ছা দেখুন দাদা, আপনার আপনার এত কষ্ট করেও আপনি বন্ধুত্বের জন্য আপনি আপনি কি বলছেন বোঝা? ঠিকই বলছি, ঠিকই বলছি। অবিন্দ আমার শুধু এখন বন্ধুই নয়, সে যে আমার আত্মীয়। অমিত যে কোনদিন হসপিটালে আছে, আমি ঠাকুরকে দিবারাত্রি শুধু ঠাকুরকে ডেকে তার মঙ্গল কামনা করি। একটা দিনও খেয়ে ঘুমিয়ে আমি শান্তিতে থাকতে পারি না। অথচ দেখুন, যার জন্য সমস্ত কিছু নিঃশেষ করে মানুষটা আজ অসহায় অবস্থায় ওই মৃত্যুর মোহর গুনছিল, সেই নিজে বড় অফিসার হয়েও টাকা জোগাড় করবার ভয়ে একবারের জন্য বাবার খোঁজটা পর্যন্ত করেনি। সেটা তো ভবিতব্য বোঝা, বললে মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। ঈশ্বরে যদি সহায় থাকে সব ঠিক হয়ে যাবে। আর দেরি করলে এগুলো নষ্ট হয়ে যাবে বোঠান। এই যে রানী সাহেবা, বলি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বুড়োটার সঙ্গে মজা মারা হচ্ছে, তা আমার কাজগুলো কখন শেষ করা হবে শুনি? বুড়োটা বলে কাকে তুমি সম্বোধন করলে বৌমা? উনি তোমার বাবার সমতুল্য, আমাদের আত্মীয়। বড় মা তো ঠিক কথাই বলেছে বোঠান। আমার মতো একজন অশিক্ষিত চাষাকে যদি আধুনিক শিক্ষার শিক্ষিতরা দিয়ে এর থেকে বেশি সম্মাননা জানাই, তাহলে যে ওদের সম্মানে লাগবে গো বোঠান, ওদের সম্মানে। এই যে দেখুন, এত জ্ঞানের বলি আউরে কোনো লাভ হবে না। বৌমা, গায়ে বুঝি ফসকা পড়ে গেল তাই না? হ্যাঁ, ফসকাটা তো অবশ্য পড়া উচিত, কারণ তুমি চুপ করো বৌমা, তুমি চুপ করো। কেন চুপ করবো? কার ভয় চুপ করবো? একটা কথা বলে কিছু রাখুন, ওই জেল পড়া খুনি আসামিটা যদি দ্বিতীয়বার এই বাড়িতে যেন আর না আসে। বৌমা কথাটা মনে থাকে যেন, মনে থাকবে। থাকবে না কি বলছিস রে মাই সুইট দাদা? আসলে বিভিন্ন কাজের ঝামেলায় একদম সময় করে উঠতে পারিনি। কি ব্যাপারে নাকি তোর মুখটা অমনি গম্ভীর, চোখের তারায় জল জল করছে, রাগের আস্ফারণ, ব্যাপারটা কি রে? দেখো না দাদা, দেখো না, এরা সব কাটাতে মিলে আমাকে কেমন ভাবে জ্বালাচ্ছে। আমার স্বামীর ইনকামে গোষ্ঠী শুদ্ধ বসে বসে খাচ্ছে, আবার আমার মুখের উপরে চুপা করছে। সংসারিক জীবনে ওইভাবে গুরুজনদের সাথে কথা বলতে নেই বোন। তাছাড়া তুই একজন শিক্ষিতা, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্র জ্ঞানটুকু তোর নেই। দাদা তুমি আমাকে বকছো? না না, এটাকে বকা বলে না, বলে শিক্ষা। মাসিমা ও ছোট শিশু কাল থেকে অতি আদরে মানুষ হয়েছে, তো তাই ওর কথাই আপনারা কিছু মনে করবেন না। আগে বলুন, ওকে ক্ষমা করে দিয়েছেন তো? আরে বাবা, সহায় সম্বল হিন্দি জীবনে রাগ তাপ দেশ দুঃখ
ভেতরে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার ছিল না বাবা, কিন্তু কিন্তু তোমার বাক্য মানে আমার এই ভেঙে যাওয়াই গাড়িটাও অনেক বেশি শক্তি দিয়েছে, অনেক বেশি শক্তি দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, তোমার মতো সন্তান যেন এই সন্তানের প্রতিটা ঘরে ঘরে যেন বিরাজ করে, যেন বিরাজ করে, যেন বিরাজ। জীবনে এই প্রথম ভালো আশীর্বাদ আমি পেলাম। কিরে রাখি, কি এত আকাশ পাতাল ভাবছিস? ওরে যাস না, আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। পারি দাদা, আমিও পারি। পাক না মেখে পাকে মাছ ধরতে কিন্তু দাদা আমিও পারি, আমিও পারি। যে কথাটা বলার জন্য আমি শত কাজ ফেলে তোর কাছে এসেছি। কি কথা বলবে দাদা, বলো। আসলে শোষিত হাবা হাবা ছিল না, সে তার মায়ের মরণ দৃশ্যটা দেখার পর হাবা হাবা হয়ে গেছে। তাই ভাবছি ও যদি আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। তোমার শশীকে নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব। আর একটা কথা, তুই যে ওই রজতকে মনে প্রাণে ভালোবাসিস না, সেই কথাটা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু তোর দাদার এই গোল্ডেন ফিউচারটা তৈরি করার জন্য তোকে খেলাটা অন্যভাবে খেলতে হবে রে বোন। তোমার কথাটা না আমি কিছুই বুঝতে পারছি না দাদা। বুঝিয়ে দিচ্ছি, কিভাবে বলো? মন দিয়ে শোন। বলো বলো বলো। এই যেমন ধর, বিজয়কে হাতে রেখে আমার কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য বিজয়কে আমার প্রয়োজন, আবার তোর ভালোবাসার খোরাক জোগানোর জন্য রজতকে তোর প্রয়োজন। রজতকে ছাড়া আমি যে বাঁচবো না দাদা, রজতকে ছাড়া আমার জীবন যে অচল। আর সেই সঙ্গে ওর দাদার অর্থের পারোটা চড়াতে হলে চালানকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যেতে হবে আমার গোপন কক্ষে। ওই শয়তানকে জব্দ করার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত দাদা, যে কোনো কাজ করতে। তাহলে প্রথমত তোকে বিজয়ের সাথে অভিনয় করতে হবে দাদা। তারপর বিজয়ের বিশ্বাসের গাড়িটাকে ভেঙে দিতে হবে। তারপর বিজয় বাধ্য হয়ে তোকে নিয়ে বেরিয়ে যাবে শহরে ফ্ল্যাটে। ইয়েস, তারপর বিজয় হবে তোর হাতের খেলার পুতুল, আর তোর মনের মানুষ রজত হবে অতি আপনজন দাদা। আর সেই সঙ্গে তোদের এই ভগ্ন সংসারে নেমে আসবে দুর্ভিক্ষের চরম হাহাকার। আর সেই সুযোগে দলনকে আমি সহ্য করতে পারছি না, রাগির আচরণ সহ্য করতে পারছি না। দেখি দাদা, আপনি কখন এলেন? এই কিছুক্ষণ আগে ভাই। এই যে অমতি এখানে দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে ব্যস্ত হবার কোনো কারণ নেই। এ কথা বললে কি হয়? আপনি এই প্রথম আমাদের এই বাড়িতে এলেন। আরে রাখি, তুমি অমন কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে আছো কেন? দেখি তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? হাসতে লেগে পাঁচজনের কথায় কান দুটো চেপে রাখতে হয়, তার হাসিটাকে বন্ধ করে এখন থেকে আমি কান্নাই শুরু করেছি। ব্যাপারটা তো একটু খুব ভালো মনে হচ্ছে না। বিয়ের পর এতগুলো দিন আমি হয়তো পাথরের চোখে জল দেখেছি, কিন্তু তোমার চোখে তো কোনোদিন আগুন ছাড়া জল দেখিনি। দেখেছো দাদা, দেখেছো কেমন চিপটানি দিয়ে কথা বলছে। আর রাখি, স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মধুর হওয়া প্রয়োজন। স্বামীর সাথে এইভাবে কেউ কথা বলে,
তাছাড়া তোর সুবিধা অসুবিধার কথা যদি বিজয়কে না বলিস তাহলে ও বা জানবে কি করে? ওকে আর আমার বিষয় বুঝিয়ে কোনো লাভ নেই দাদা। আমি যতদিন সহ্য করতে পারি সহ্য করবো, আর সহ্যের সীমা পেরিয়ে গেলে আমি নিজের গায়ে কেরোসিন ঢেলে। না, এসব কি বলছো রাখি? মাথা ঠান্ডা কর বোন, মাথা ঠান্ডা কর। ওই কাজটা ভুলেও করিস না। তুই যদি একটা বিপদ ঘটিয়ে ফেলিস কার বুকটা স্বর্ণ হবে বল? ওরে আমার রে আমার, আমি যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই মুহূর্তের মধ্যে কোনো একটা বিপদ ঘটালে পরে বিজয়কে বধূ নির্যাতনে দায়ে পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, আর তোর নিরীহ শ্বশুর শাশুড়ি বুড়ো বয়সে হাজত কাটবে। না দাদা না, আমার ভুলের জন্য আমার বাবা মাকে শাস্তি পেতে দেব না। দেখেছো দাদা, দেখেছো? এরপরে আমি আর ওকে কি করে শোনাবো যে সারাটা দিন এবাড়ির সবাই আমাকে এ বাড়িতে জিয়ের মতন করে রাখে? কি বললে রাখি? বিশ্বাস করবে না এটা আমি জানি। তোমার বাড়ির সকলের কাছে ওই ভিখারির বাচ্চা দোলনটা নাকি এ বাড়ির লক্ষ্মী। ঠিক বলে দিলে দিদি, ঠিক বলে দি। এই দলত দিদি শুধু দলতে দিল, দিদি লোককে লয় দলত দিও বেতে। ওই অতক্ষণ এই ধন্দে বেলাতে দাঁত এই দলত দিদি তখন আমাকে পড়ালেখা শিখায়। শশী, এ হ্যালে দিদি, হ্যাঁ এ একটা থলায় দিকে দি। এ তুনবি, এ তুন, এ আমি বলতি এই আতা গাতে তোতা পাখি এই ডালে গাতেল বল এই হিলে দাদল মল বলে তাল ঠাকুর দাদল বো। এইভাবে না, এইভাবে শশীর মাথাটা চিবিয়ে খেয়েছে। ও আমার কোনো কথাই শোনে না জানো দাদা। শশী, কি গো মিথ্যে কথা গো দাদা, মিথ্যে কথা। এ দিদি মিথ্যে কথা বলতে। আমি রোজ সকালে দিদি দুটো পালিত করে দিব, এই থপ দামা কেবল ভালো করে থাপ করে দি। আরাম দাদা চুপ কর। রাখি, ওসব কথা বাদ। তলনের বারবারত্ব ঘোচাতে আজ আমি এই অশিক্ষিত গন্ডি ছেড়ে শহরে চলে যাব। বিজয়, এ তুমি কি বলছো ভাই বিজয়? পিতৃপুরুষের বিটে ছেড়ে নিজেদের সুখ ভোগ করতে গেলে বাবা মা যে খুব কষ্ট পাবে ভাই। অবশ্যই তোমার এটা ব্যক্তিগত ব্যাপার, আমি বেশি নাক গলাতে চাই না, কিন্তু এ কথা সত্য। শত অপরাধ করলেও বাবা মাই সন্তানদের পৃথিবীর আলো দেখায়। আমি আমার হতভাগ্য যে বাবা মায়ের সেবা করার কোনো সুযোগ ভগবান আমাকে দিল না, আর তুমি বেহতা হাত ছাড়া করবে ভাই বিজয়। ওরে অত্যাচারী শ্বশুর শাশুড়ি মতো মেয়েদের আপন যার কেউ হয় না রে। শোনো রাগি, দাদা যাই বলুন, তোমার কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না, তাই তোমাকে আমি কেরোসিন ঢালার সুযোগটাকেও দেবো না। আজই এখনই সমস্ত কিছু গুছিয়ে নাও। আজ রাত্রি কোনো হোটেলে কাটিয়ে কাল সকালে প্ল্যানের সন্ধান করে নেব। বিজয়, বিজয় মাই ডার্লিং। এসো, আর সময় লস করা যাবে না, রেডি হয়ে নাও। চলো 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 চলো। এই আমার